আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গে আসিফ নজরুল। যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনে বাংলাদেশের সাথে সম্পর্ক পরিবর্তন হবে না, পররাষ্ট্র উপদেষ্টার আশ্বাস। রাজধানীতে বেড়েছে চুরি, ছিনতাই এবং প্রকাশ্যে হত্যাকাণ্ড, নির্বিকার প্রশাসন। দক্ষিণ আফ্রিকায় স্বর্ণখনিতে দুর্ঘটনা, ৬০ জনের মরদেহ উদ্ধার। একদিনে নিহত আরও ৬১। গাজায় মোট নিহত ছাড়ালো ৪৬,৬৪০। সুপার ওভারে বাংলাদেশের জয়, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন। এগিয়ে থেকেও ম্যানচেস্টার সিটি পায়নি জয়, নরগার্ডের গোলে অবিশ্বাস্য ড্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। গণহত্যার বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধের ভিন্ন ভিন্ন আইন আছে, আর যুদ্ধাপরাধের দায়ী বিচারের কথা সংবিধানে আছে। আমরা করিনি বা করব না সেটি কথা না, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর গণহত্যার সঙ্গে দলের সংশ্লিষ্টতার বিষয়ে যে ধরনের রায় পাব, তার উপর ভিত্তি করে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ আমরা পাব। বুধবার ১৫ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে হোঁচট খাবে না বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন তথা আগামী ২০ জানুয়ারি বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ হচ্ছে কিনা জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। চীন সফর নিয়ে বুধবার ১৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিমত ব্যক্ত করেন তিনি। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই সহ প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা। বিশেষ করে অপরাধ পরিস্থিতি ক্রমেই চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। বিগত সময়ের তুলনায় রাজধানীতে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানে এমন চিত্র উঠে এসেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চুরি, ছিনতাই এবং প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলছে। বিশেষ করে অপরাধ পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজধানীর চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বিগত সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা পুলিশের পরিসংখ্যানেও প্রতিফলিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা বাহিনীর টহল কমে যাওয়ায় অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে রাতের বেলায় বের হওয়া এখন মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। পুলিশ সদস্য দপ্তরের সহকারী মহাপরিদর্শক মিডিয়া এনামুল হক সাগর জানান, তারা সবসময় চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের বিরুদ্ধে কাজ করে চলেছেন। অপরাধের এই ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন, ছিনতাই শূন্যের কোটায় নামিয়ে আনতে টহল কার্যক্রম বাড়াতে হবে। পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছরই ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে ৬,৮৮০টি অভিযোগ থেকে গত বছরের অগস্ট পর্যন্ত ৪৭,০০০-এর বেশি অভিযোগ রেকর্ড করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, রাজধানীতে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। অপরাধের এই ঊর্ধ্বগতি উদ্বেগজনক। পুলিশকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত স্বর্ণখনি থেকে অন্তত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। জোহানেসবার্গের দক্ষিণ পশ্চিমের ওই খনি থেকে অবৈধ খনি শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জোহানেসবার্গ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের স্টিল ফন্টেন শহরের খনিতে শতাধিক শ্রমিকের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এরপর সোমবার কর্তৃপক্ষ ওই খনি থেকে মৃতদেহ উদ্ধার এবং জীবিতদের বের করে আনার চেষ্টা শুরু করে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের দুদিনে অবৈধ খনন কাজের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ১০৬ জন জীবিত অবৈধ খনি শ্রমিককে উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া আগের দিন অর্থাৎ রোববার আরও ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ইসরায়েলের বিমান ও স্থলবাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৮১ জন। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী অভিযান শুরুর পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় নিহত হয়েছেন মোট ৪৬,৬৪৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১,১০,০১২ জন। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে যাবার আগে শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল, যেখানে প্রথম ২ ম্যাচ টানা হেরে বাজে শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় তারা, শেষ ২ ম্যাচ জিতে সিরিজ ড্র করে। এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও টানা জয় পেল জুনিয়র টাইগ্রাসরা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে হারিয়েছে বাংলাদেশ। গত আসরের রানার্স আপকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রানে থামে বাংলাদেশ। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়েছিল ম্যানচেস্টার সিটি। শুরু থেকেই বল পজিশন নিয়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দলটি। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ফোডেনের নৈপুণ্যে ২ গোলে এগিয়ে যায় সিটি। অতিরিক্ত সময়ের খেলায় ক্রিশ্চিয়ান নরগার্ডের গোল পাল্টে যায় সব হিসেবে। ২-০ থেকে মিনিট ১০ মাঝে স্কোর লাইন হল ২-২। আরেকটা বার ধাক্কা খেতে হলো ম্যানচেস্টার সিটিকে। ফিল ফোডেনের গোলে ২-০ গোলে এগিয়ে থাকা ম্যাচটা শেষ হলো ড্র দিয়ে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।